এর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হবে, কিন্তু অন্য কোনো টেন্সের ক্ষেত্রে হবে না। তাহলে রাইট ফর্মস অফ ভার্বের ফার্স্ট যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রুলস আমরা জানি। তারপর বিশেষ করে যারা ছোট ক্লাসের তারা এটা ভুল করি যে আমার সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় মানে এটা হচ্ছে আমার সাবজেক্ট, তাই না? প্রথমে যেটা আছে হি, এখানে এই যে হি, তো এইটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসলে কি কি। তারপরেও দেখো যে হি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা তো দেওয়া আছে। আর কি আছে, আর আছে শি, তাই না? আচ্ছা, এই কিবোর্ডে লিখতে একটু সমস্যা, বাট তোমরা বুঝলেই হলো। হি, শি, আর কি হতে পারে? ইট, ইজন্ট ইট? আচ্ছা, ইট। দিস ইজ অলসো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নাম, এনি নেম, তাই না? এনি হোয়াট নেম। আচ্ছা, এনি নেম। তার মানে এখানে রহিম, করিম বা হচ্ছে আকাশ, এনি নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো ভার্ব যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি হয়েছে, এস বা ইয়েস। আমরা যদি এই উদাহরণটা খেয়াল করি, এই দুইটা উদাহরণ দেখো, এই দুইটা উদাহরণে কি দেওয়া আছে যে সাবজেক্টে হি আছে। হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানলাম যে থার্ড পারসন সিঙ্গুলার মধ্যে হি, হি একটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং এই জন্য আবার কি হয়েছে, ভার্বের শেষে এই যে ইট এর সাথে ইটস হয়ে গেছে, যে হি ইটস রাইস। ওকে, তো এখানে হি না হয় যদি শি হতো সেম, শি ইটস রাইস এনি নেম। ধরো আমি বললাম যে রাজু, রাজু ইটস রাইস বিকজ রাজু ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, সেম, হি প্লেস ফুটবল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে ভার্বের সাথে কি হইছে, এস, এই যে এস যোগ হইছে। সো এখানে যদি অন্য কিছু থাকতো, কারো নাম বা শি অথবা আদার্স ইট, তারপরেও ভার্বের সাথে এস যোগ হতো। সো আমরা বেসিক ফার্স্ট যে রুলটা আমরা সবসময় মনে রাখবো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে। হ্যাঁ, আর এখানে আমি যেটা বলতে চাই আরেকটা জিনিস, যে আমরা জানি পার্সন হচ্ছে তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আরেকটা কি থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কি, ফার্স্ট পার্সন হচ্ছে কোনগুলা, যেমন আমি সম্পর্কিত যে প্রোনাউন গুলো আছে, আই, উই, আস, আওয়ার ইত্যাদি। আর সেকেন্ড পার্সন কোনগুলা, ইউ, ইউর, ইউরস, মানে তুমি সম্পর্কিত। এন্ড আমি এবং তুমি ছাড়া, মানে এই দুইটা ছাড়া আদার্স যে প্রোনাউন গুলো আছে সব থার্ড পার্সন। এবং প্রত্যেকটার ভিতরে আমরা যেটা বুঝতে পারতেছি যে আবার কি আছে, আমাদের দুই ধরনের হতে পারে, সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। তো সিঙ্গুলার মানে কি, এটা ভেরি ইজি বোঝা যাচ্ছে যে সাবজেক্ট বা নাউন বা প্রোনাউন একজনকে ইন্ডিকেট করবে, এটা হচ্ছে সিঙ্গুলার। বাট যদি অনেকজনকে ইন্ডিকেট করে, অনেকজন মানে হচ্ছে একের অধিককে ইন্ডিকেট করে, দেন এটা হচ্ছে কি, প্লুরাল। সো আশা করি ফার্স্ট রুলটা, রুল আমরা সবাই বুঝেছি এবং আমরা আর কখনো এটা ভুল করবো না। যদি কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে। ওকে, আমরা অনেক সময় হরহামেশাই রাইটিং এ অথবা আমরা স্পোকেনেও আমরা এইটা ইউজ করার সময় আমরা এই ভুলগুলা, সিলি মিস্টেক করে থাকি। এন্ড অবশ্যই টেন্সের খেয়াল রাখতে হবে, এটা কোন টেন্সে হবে। এটা কিন্তু অবশ্যই আপনার প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের সময় হবে। এটা অবশ্যই মনে রাখতে হবে যে এই ভার্বের সাথে এস বা ইয়েস অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময়ই হবে, আদার্স অন্য ক্ষেত্রে হবে না। যেমন আমরা যদি এখানে নোটটা দেখি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হবে না। মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে কিন্তু এখানে থার্ড পারসনে আছে বাট সিঙ্গুলার না, প্লুরালে। তাহলে কি আমরা এস বাই এস যোগ করবো? নো। যেমন হি না থেকে দে যদি থাকে, যেমন দে প্লে ফুটবল, দে ইট রাইস, তাহলে কিন্তু থার্ড পারসন মানে
থার্ড পারসন হলেও প্লুরাল ফর্মের জন্য আমরা এস বা ইয়েস যোগ করব না। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? I hope it is clear. And next, second rules আমরা যেটা দেখতেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও সেটি নেগেটিভ সেন্টেন্সে যদি হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হয়, তবে ভার্বের শেষে ইস বা ইস যোগ হবে না। আচ্ছা, এটা কেন আমরা এখানে লিখলাম? কারণ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদিও ব্যবহৃত হয়েছে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইছে, বাট যখন নেগেটিভ করব আমরা এটা মনে রাখবো যে কোনো ফর্ম মানে ফরমেশনে আমরা যখন নেগেটিভ করব, এটা পাস্ট টেন্স হোক প্রেজেন্ট টেন্স হোক, নেগেটিভ করার পর অথবা ইন্টারগেটিভ করার পর আমাদের যে ভার্বটা থাকবে সেই ভার্বটা সবসময় বেস ফর্মে হবে। ভার্বটা কি হবে? বেস ফর্মে হবে। মূল ভার্বটা সব সময় বেস ফর্মে হবে। এই জন্য এখানে এস বাই এস ইভেন যদি আমার সরি, যদি পাস্ট টেন্সেও হয়, যদি আমি ডিড কে সামনে আনি তারপর আমার কি হবে না, যে ভার্বটার পাস্ট ফর্ম হবে না, প্রেজেন্ট ফর্ম হবে। যেমন আমরা এইটাতে যদি দেখি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাট নেগেটিভ করার জন্য আমরা কি এনেছি এখানে? ডাজ এনেছি। হ্যাঁ, ডাজ আনার পরে ডাজ নট, হি ডাজ নট গো টু স্কুল। সো দেখো এখানে কিন্তু গো এর সাথে এস বাই এস যোগ করা লাগেনি, কারণ আমরা এখানে নেগেটিভ করার জন্য ডাজ কে ব্যবহার করেছি। ঠিক তেমনি ভাবে আমরা পরের বাক্যটা দেখি যে আশিস ডাজ নট ইট রাইস। ওকে, সো এখানেও সেম, যেহেতু এটা একটা নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাট নেগেটিভ করার জন্য ডাজ নট এনেছি, এই জন্য মেইন ভার্বের সাথে এস বা এস যোগ হয় নাই। তাহলে দেখো আরেকটা যে আমরা প্রিন্সিপাল যেটা বুঝলাম, যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমরা যদি কোনো বাক্যকে নেগেটিভ করি অথবা ইন্টারগেটিভ, বোথ, দুই ক্ষেত্রেই আমরা যখন কোনো আম, আম, আমরা যখন ডু ডাজ বা ডিড এর ব্যবহারটা করব, তখন এরপরে যে ভার্বটা হবে সেটা বেস ফর্ম হবে। ওকে, আচ্ছা, দেখো এখানে যে আরেকটা রুলস আছে সেটা হচ্ছে যে পাস্ট টেন্স আর ফিউচার টেন্স হলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হবে না, তখন টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্ব বসবে। তো এটা বোঝাই যাচ্ছে যে পাস্ট টেন্স যদি হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস হবে না, তখন কি হবে? টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বলবো। যেমন হি ওয়েন্ট টু স্কুল, আচ্ছা এটা তো পাস্ট ফর্ম হয়ে গেছে। হি উইল গো টু স্কুল, এই যে অক্সিলারি ভার্ব আছে, মডাল অক্সিলারি, এরপরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে, তো দরকার নেই এস বা ইয়েস। তাহলে আমরা শুধু একটা ক্ষেত্রেই ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে পারবো, যদি কি হয়? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। বাট সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হয় তাহলে কিন্তু আমরা ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে পারবো না। তো যারা ছোট ছোট বাচ্চারা আছো, যারা ছোট ক্লাসে পড়তেছো, তাদের ভিতর অনেক সময় এই কনফিউশন লেগে যেত, আমি জানি, যে স্যার কখন এস যোগ করবো কখন এস যোগ করবো না। সো আই হোপ এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। দেখো আরেকটা জিনিস বলি, এখানে যদি প্রোনাউন এগুলা না থেকে যদি থাকতো ধরো অন্য কিছু, দা বয় এরকম থাকতো, কি করতো তাহলে? যেমন দা বয়, তাহলে কি ভার্বের সাথে এস বাই এস যোগ করতা? অবশ্যই। দা বয় কয়জনকে বোঝাচ্ছে বলো? একজনকে বোঝাচ্ছে, তার মানে দা বয় যদি প্লে হয় তাহলে হবে প্লেইস। দা বয় কি হবে? প্লেইস। ঠিক আছে, দা বয় প্লেইস হবে। এখানে অবশ্যই কি হবে না? প্লে হবে না, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক তেমনি ভাবে এখানে যদি দা বয়েস হতো তখন কি হয়ে যেত? এটা সিঙ্গুলার থাকতো না, প্লুরাল হয়ে যেত। দা, সরি এটা লেখা আসলে প্রথম প্রথম একটু কষ্টই হচ্ছে। এখন কি? দা বয়েস। ওকে, সো দা বয়েস, দেখো নাউনের সাথে কি আছে? এস আছে। নাউনের সাথে এস থাকলে কি হয়ে যায়? এটা প্লুরাল হয়ে যায়, তাহলে দা বয়েস কি হয়ে যায়? তো প্লে। হ্যাঁ, এটা আরেকটা জিনিস একটু মাথায় রাখবো, যে অনেকে এটা উল্টাপাল্টা লাগাই ফেলো, যে কি আহ যদি এরকম হি সি ইট কোনো নাম ছাড়াও যদি এরকম নাউন থাকে এবং নাউনের সাথে শুধু যদি এস বা ইয়েস যুক্ত থাকে, তখন এটা কি হয়ে যায়? স্বাভাবিকভাবে প্লুরাল হয়ে যায়। আর যদি এরকম যুক্ত না থাকে তাহলে কি হয়ে যায়? তাহলে এটা সিঙ্গুলার। তো সেই ক্ষেত্রে এস যোগ হবে। আর যখন প্লুরাল হয়ে যাবে
তোমার সাবজেক্টটা নাউনটা তখন এস যোগ হবে না। সো এইটাই অক্সিলারি ভার্ববিহীন বাক্যকে নেগেটিভ বা ইন্টারগেটিভ করতে হলে টেন্স ও সাবজেক্ট অনুসারে ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করতে হয়। তাহলে আমরা জানি যে আমরা যখন কোনো একটা বাক্যকে নেগেটিভ করব অথবা ইন্টারগেটিভ করব, যদি নেগেটিভের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অক্সিলারি ভার্বের পর নট ব্যবহার করতে হবে। আর যে বাক্যগুলোতে অক্সিলারি ভার্ব থাকবে না সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই সেই ক্ষেত্রে আমরা টেন্স এবং সাবজেক্ট অনুসারে ডু, ডাজ ব্যবহার করব অথবা ডিড। যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে কি আনতে হবে? ডু অথবা ডাজ। আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে আমরা ডিড ব্যবহার করব। আমরা যদি উদাহরণগুলো দেখি, এই উদাহরণটা, দ্য গার্ল নট রিড আ বুক। দ্য গার্ল রিডের ওই ভার্বটার ব্রেকেট দিয়ে বোঝাচ্ছে যে এবং নট দিয়ে বোঝাচ্ছে এটা নেগেটিভ করতে হবে। যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই তাহলে আমরা সরাসরি নট এইভাবে ব্যবহার করতে পারবো না। আমাদের কি করতে হবে? অক্সিলারি ভার্ব আনতে হবে, ডু, ডাজ অথবা ডিড। এখানে আমরা কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করব? অবশ্যই এখানে আমরা ডাজ ব্যবহার করব। কেন? কারণ হচ্ছে দ্য গার্লটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমাদেরকে, এবং এটা প্রেজেন্ট ফর্মে আছে এই জন্য আমাদেরকে ডাজ, যে এখানে আমরা ডাজ ব্যবহার করেছি। হ্যাঁ, তাহলে দ্য গার্ল ডাজ নট রিড আ বুক। সেকেন্ড এক্সাম্পল, হি কাম হোম ইয়েস্টারডে। সো এখানে ভার্ব কাম দেওয়া আছে, ইয়েস্টারডে আছে, ঠিক আছে। তাহলে এখানে আবার প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। আমরা প্রশ্নবোধক চিহ্ন যেহেতু দেওয়া আছে, ইয়েস্টারডে মানে গতকাল বোঝাচ্ছে, তার মানে অবশ্যই অতীত বোঝাচ্ছে, ইন্ডিকেট করতেছে। এখন আমরা এই বাক্যটার কোন অক্সিলারি ভার্ব নেই, আমরা জানি দুই ভাবে আমরা ইন্টারগেটিভ করতে পারি। একটা হচ্ছে অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে, আরেকটা অপশন আছে সেটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন থাকলে। যেহেতু এই বাক্যে কোনো ডব্লিউএস কোশ্চেন নেই, আমাদেরকে অক্সিলারি ভার্বকে অবশ্যই সামনে নিয়েই ইন্টারগেটিভ বাক্য তৈরি করতে হবে। বাট এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে টেন্সটার দিকে খেয়াল করব যে এই বাক্যটা কোন টেন্সে আছে। যেহেতু এখানে অ্যাডভার্বিয়াল টাইম পাস্ট বোঝাচ্ছে, অতীত মানে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইন্ডিকেটর, এই জন্য আমরা অবশ্যই পাস্ট টেন্সের অনুযায়ী এখানে ডিড, আমরা কি বলেছি, ডু, ডাজ অথবা ডিড যেহেতু নিতে পারবো, ডিড কে ব্যবহার করব। তাহলে ডিড কে যদি সামনে আনি, ডিড হি কাম হোম ইয়েস্টারডে, এখন কিন্তু এটা রাইট ফর্মে আছে। সো দেখেন, খেয়াল করেন, আমরা সামনে আগাই যে এই কথাগুলো এখানে লেখা আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তবে সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ হলে ডু নট বা ডোন্ট, ডাজ নট বা ডাজন্ট, এবং সিম্পল পাস্টের ক্ষেত্রে ডিড নট অথবা ডিডন্ট আমরা কি বসাবো। তো দেখেন এখানে কিছু নোট দেওয়া হয়েছে। নোটগুলোতে আসলে কি কখন ডু, কখন ডাজ, কখন ডিড বসাবো সেটাই। তো এইটা যদি সেন্টেন্স, প্রথম নোটটাতে কি বলা হয়েছে, যদি প্রদত্ত সেন্টেন্সটির সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে বাক্যের পর ব্র্যাকেটের ভার্বের পরিবর্তন হয় না। আচ্ছা, একটা জিনিস এখানে আমাদের খেয়াল রাখা দরকার যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি 4 নাম্বার রুলস অনুযায়ী আমরা এখানে ডাজ বসাবো, ডাজ নট। তো ডাজ নট যখন বসাবো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে ভার্ব যেটা থাকবে, ভার্ব এই যে মেন ভার্ব ইট, এর সাথে কোনো এস, ইয়েস অথবা এর কোনো পাস্ট ফর্ম এগুলা কিছু হবে না, সবসময় বেস ফর্ম বসবে, ডু, ডাজ, ডিড আমরা যেটাই ব্যবহার করি। ঠিক তেমনি ভাবে যদি সেন্টেন্সের সাবজেক্টটি এখানে কি লিখেছি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন ও প্লুরাল হয় তাহলে সাবজেক্টের পরে কি বসবে, ডু নট অথবা ডোন্ট বসে, আর ভার্বের কোনো পরিবর্তন হয় না। তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ব্যবহার করব হচ্ছে ডাজ বা ডাজ নট। আর যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হয় অথবা প্লুরাল ফর্ম থাকে থার্ড পারসনের, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি, ডু। যেমন দে নট গো টু স্কুল, এখানে দেটা খেয়াল করেন, দেটা কি আছে, দেটা হচ্ছে প্লুরাল, ইজন্ট ইট, দেটা প্লুরাল, ইয়েস, এবং এই জন্য নট যেহেতু নেগেটিভ করতে হবে আমরা ডোন্ট এনেছি। ওকে, এন্ড লাস্ট সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের জন্য আমরা ডিড নট অথবা ডিডন্ট ব্যবহার করব। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্র্যাকেটের যে ভার্ব আমরা রাখবো এই ভার্বটা অবশ্যই বেস ফর্মে থাকবে। আমরা যখন ডিড কে সামনে আনবো বা ডিড এর পরে নট যোগ করব আমাদের ভার্বটা কিন্তু পাস্ট টেন্সে থাকবে না। যেমন দ্য বয় নট প্লে ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকাতে আমরা বুঝতেছি এটা পাস্ট টেন্সে আছে, তাই না? তাহলে আমরা কি করব, দেখেন এখানে দ্য বয়
ডিড নট বা ডিডন্ট আমরা ব্যবহার করবো প্লে, আমরা প্লেড ব্যবহার করতে পারবো না। ডিডন্ট ব্যবহার করার পর আমাদের যে ভার্বটা ব্যবহার করব অবশ্যই সেটার বেস ফ্রম ব্যবহার করব। তো এই রুলসটা আশা করি সবাই বুঝতে পারছেন, তাই না? তো আমরা যদি এর পরের রুলসে যাই, যে ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি ডব্লিউএস কোশ্চেন থাকে, ডব্লিউএস কোশ্চেন কোনগুলো আমরা জানি, হুইচ, হোয়েন, হোয়াট, হু, হোস, হোয়াই, হাউ ইত্যাদি যদি এগুলো থাকে, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের আনাদার একটা রুলস, এটাও খুবই ইম্পর্টেন্ট এন্ড খুবই বেসিক একটা রুলস। সেটা হচ্ছে সাবজেক্টের পূর্বে, কি বলেছি, সাবজেক্টের পূর্বে আর ডব্লিউএস কোশ্চেনের পরে টেন্স ও পার্সন অনুযায়ী অবশ্যই টু বি ভার্ব যোগ করতে হবে। টু বি ভার্ব না থাকলে কি করব, সেম এটা সব জায়গায় আমাদেরকে মনে রাখতে হবে। টু বি ভার্ব না থাকলে আমরা ডু, ডাস অথবা কি করব, ডিড বসাবো, তাই না? যেমন খেয়াল করেন যে হোয়াই হি লুক সো হ্যাপি, এই বাক্যটাতে কি হয়েছে, হোয়াই হি সো, আমরা কারেক্ট কিভাবে করব, হোয়াই হি লুক, যেহেতু এখানে কি দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, ডব্লিউএস কোশ্চেন আছে, তাহলে অবশ্যই সাবজেক্টের পরে, সরি সাবজেক্টের আগে এবং ডব্লিউএস কোশ্চেনের মাঝখানে আমাদের কি করতে হবে, একটা টু বি ভার্ব। টু বি ভার্ব না থাকলে ডু, ডাস, ডিড যে কোনো একটা বসাতে হবে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, দেখেন ঘুরে ফিরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা কিন্তু বারবার আসতেছে, মানে এটা আপনাদের অবশ্যই বেসিকটা আমার আগের ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করেছি। দেখেন তাহলে কি হচ্ছে, হোয়াই ডাস, এই যে অক্সিলারি ভার্ব, আমরা ডাস, যে অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে বসাতে হবে ডাস, যেহেতু থার্ড পারসন এই জন্য ডাস। হোয়াই ডাস হি লুক সো হ্যাপি, এখন এটা কারেক্ট হয়েছে, তাই না? ঠিক তেমনি হোয়াট ইউ ডু, এটা কিন্তু ভুল একটা ফরমেশনে আছে, কারণ আমরা জানি যেহেতু ডব্লিউএস কোশ্চেন আছে অবশ্যই আমার সাবজেক্টের আগে, আমার নাউনের আগে কি করতে হবে, আমার সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। যেহেতু ইউ আছে, আমরা জানি ইউ থাকলে আমরা কোন অক্সিলারি ভার্বটা ব্যবহার করব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, অবশ্যই ডু। তাহলে হোয়াট ডু ইউ ডু, দিস সেন্টেন্স ইজ নাও কারেক্ট, ইন কারেক্ট ফর্ম। এন্ড দেন লাস্ট ওয়ান, হোয়ার দে গো ইয়েস্টারডে, লেটস সি, ইয়েস্টারডে আবারও এই আলোচনা আসতেছে। ইয়েস্টারডে মিন্স কি, গতকাল। তো গতকাল যখন আলোচনায় আসতেছে তার মানে কি, গতকাল অবশ্যই অতীত, তাই কি নয় কি? তার মানে আমার এখানে একটা অক্সিলারি ভার্ব রাখবে কার আগে, নাউনের আগে, মানে সাবজেক্টের আগে, ডব্লিউএস কোশ্চেনের পরে। তাহলে আমরা কি আনবো, যেহেতু পাস্ট ইন্ডিকেটর ডিড, হোয়ার ডিড দে গো ইয়েস্টারডে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল করেন, আমরা যখন ডু এনেছি, ডাজ এনেছি, ডু এবং ডিড এনেছি, মেন ভার্ব গুলা কিন্তু বেস ফর্মে বসছে, এইটা খুবই ইম্পর্টেন্ট। মেন, এই যে আমি যে ইন্ডিকেট করতেছি, মেন ভার্ব গুলার সাথে এস, ইএস অথবা এদের পাস্ট ফর্মে কি করা যাবে না, ইউজ করা যাবে না। ইজ ইট ক্লিয়ার? ওকে, দেখেন নোট ওয়ান, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সিম্পল প্রেজেন্ট টেন্সের শুরুতে কি বসবে, প্রশ্নবোধক বাক্য তৈরির জন্য ডাজ বসবে এবং ভার্বের কোনো পরিবর্তন হবে না। হোয়াট হি ওয়ান্ট, তাহলে হোয়াট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমাদের সূত্র অনুযায়ী আমরা কি করব, ডাস ব্যবহার করব, হোয়াট ডাস, তাহলে হোয়াট ডাস হি ওয়ান্ট, আমরা মূল ভার্বের কোনো চেঞ্জ করব না। ঠিক তেমনি ভাবে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, সেকেন্ড পারসন হয়, থার্ড পারসনের প্লুরাল হয়, তাহলে আমরা কি করব, তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে, মানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বাক্যের শুরুতে ডু ব্যবহার করব, ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, যেহেতু ডু দেওয়া আছে, আমার অক্সিলারি ভার্ব ডব্লিউএস কোশ্চেন আছে, এই যে সাবজেক্টের আগে ডু বসাতে হবে, হোয়াট ডু ইউ ডু। আই হোপ দিস ইজ অলসো ক্লিয়ার। এন্ড দেন নেক্সট নোট 3, প্রদত্ত সেন্টেন্সটি যদি সিম্পল পাস্ট টেন্সে হয় তাহলে কি করতে হবে, আমার বাক্যের শুরুতে ডিড ব্যবহার করতে হচ্ছে, ডিড, এই যে 3 নাম্বারটা, এবং ব্র্যাকেটের ভার্বের কোনো পরিবর্তন হবে না, যদিও পাস্ট টেন্স। আমি আবারও বলতেছি, আমরা যখনই এগুলা ডু, ডাস, ডিড কিছু ব্যবহার করব, নেগেটিভের ক্ষেত্রে হোক, ইন্টারগেটিভের ক্ষেত্রে হোক, এর পরে যে ভার্বটা ব্যবহার করব সেটা সবসময় বেস ফর্মে থাকবে। তাহলে আই গো টু মার্কেট ইয়েস্টারডে, তাহলে আমি কি বলেছি, ইয়েস্টারডে যখনই আছে আমরা বুঝতেছি পাস্ট ফর্মে আছে। তাহলে যেহেতু প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে, অক্সিলারি ভার্বকে সামনে নিতে হবে, ডিড, কেন ডিড, পাস্ট টেন্সে আছে, এই জন্য আমরা ডিড এনেছি। ডিড আই গো, এই যে এখন কি হয়ে যাবে, ভার্ব যেটা থাকবে সেটা সব সময় বেস ফর্মে থাকবে। ডিড আই গো মার্কেট ইয়েস্টারডে, সে যদি yesterday, ago, long ago, last year, last week, last month,
দ্যাট ডে, দ্যাট ডে, ডে বিফোর ইত্যাদি থাকে। এই অ্যাডভার্বিয়াল টাইম গুলা থাকলে আমাকে বুঝতে হবে যে বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, মানে সিম্পল পাস্ট টেন্সে হবে। কি কি বলেছি আবার একটু খেয়াল করেন। এখানে আমার রুলস নাম্বার হচ্ছে 7 এ যদি আমি এটা খেয়াল করি কি হবে, ইয়েস্টারডে। আমি এই যে সবুজ কালার দিয়ে মার্ক করে দিচ্ছি, গো, লং এগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ডে, দ্যাট ডে, দা, তারপর কি হতে পারে দেখেন, লাস্ট ডে বিফোর ইত্যাদি থাকলে বাক্যটা পাস্ট ইনডিফিনিট অথবা সিম্পল পাস্ট টেন্সে হবে। যেমন হি কেম হোম ইয়েস্টারডে, দেখেন এখানে অ্যাডভার্বিয়াল টাইম কি আছে, ইয়েস্টারডে আছে, এই জন্য আমাদের এখানে কেম হয়েছে বা ভার্বের কি হয়েছে, পাস্ট ফর্ম হয়েছে। এই আমি যেগুলো মার্ক করতেছি একটু খেয়াল করেন এখানে। হ্যাঁ, এইটা 2 নাম্বার এক্সাম্পলটা দেখেন, আই ওয়েন্ট টু কক্সেস বাজার লাস্ট মান্থ। লাস্ট মান্থ থাকার জন্য এখানে কি হয়েছে, ভার্বের বি টু হয়েছে, ওয়েন্ট। A long time ago, ago আছে এখানে, তাই না, অতীত বোঝাচ্ছে। There lived a poor farmer, দেখেন ভার্বের এখানে কি ভি টু হয়েছে। এখানে সব জায়গায় ভার্বের ভি টু হয়েছে কারণ অ্যাডভার্বিয়াল টাইম গুলো আমার কি ইন্ডিকেট করতেছিল, ভার্বের পাস্ট ফর্ম। দেখেন আমরা এর নেক্সট পরের রুলসটা দেখি, যদি 8 নাম্বার আমি যেটা দাগ দিচ্ছি, দেখেন উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদি থাকলে এরপর ভার্বের পাস্ট ফর্ম বসে। দেখেন আবার বলি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, তারপর কি উইশ, ফ্যান্সি ইত্যাদি থাকলে এর পরে যে ভার্ব ইত্যাদি থাকলে ভার্বের কি হবে, পাস্ট টেন্স হবে। যেমন এক্সাম্পল দেখেন 1 নাম্বার, আই উইশ আই ওন দা ফার্স্ট প্রাইজ, উইশ আছে দেখেন এরপর কি হয়েছে, ভি টু হয়েছে, এই জন্য ভার্বের। কেমন, নেক্সট ইট ইজ হাই টাইম, হাই টাইম আছে তাহলে কি হবে, হাই টাইম থাকলে ভার্বের পাস্ট টেন্স হবে। উই চেঞ্জ বা ইউ চেঞ্জ, এই যে চেঞ্জড ভার্বের পাস্ট ফর্ম হয়েছে, ইউর ব্যাড হ্যাবিটস। ফ্যান্সি আছে, আই ফ্যান্সি, আই ফ্লিউ ইন দ্য স্কাই, দেখেন এখানে সেম ভার্বের কি আছে, পাস্ট ফর্ম আছে। তাহলে উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদি থাকলে কি হবে, সেই বাক্যের সেই ভার্বের পাস্ট টেন্স হবে, তাই না? আচ্ছা, এখানে যে নিয়মটা আছে যে আজকে এখন যে নিয়মটা দেখবো সেটা হচ্ছে লেস্টের শেষের ভার্বের পূর্বে শুড বসে। এটা কি আসলে আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। যেমন এক্সাম্পলটা আছে রান ফাস্ট লেস্ট ইউ শুড উইন দ্য রেস। সো এখানে রান ফাস্ট এর পরে কোন ভার্বটা আছে, মানে এর পরে ভার্ব আছে হচ্ছে উইন, তাই না? লেস্টের পরের ভার্ব কোনটা খেয়াল করেন, লেস্টের পরে যে ভার্বটা আছে এটা হচ্ছে উইন। তাহলে উইনের আগে আমাদের একটা শুড বসাতে হবে। সো যদি পরীক্ষায় শুধু উইন দেয়া থাকতো রান ফার্স্ট লেস্ট ইউ উইন দ্য রেস, তো আমাদের কারেক্ট ফর্মটা কি হতো, রান ফার্স্ট লেস্ট ইউ শুড উইন দ্য রেস। বোঝা গেছে? তাহলে লেস্ট যদি থাকে শেষের যে ভার্বটা, মানে লেস্টের পরে যে ভার্বটা থাকবে তার আগে আমাদেরকে কি বসাতে হবে, শুড বসাতে হবে। দ্বিতীয় আমরা যে জিনিসটা এখন দেখবো সেটা হচ্ছে নো সুনার হ্যাড, নো সোনার ডট 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 দেন হার্ডলি ডট 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 হয়। যদি এই ধরনের শব্দগুলা বাক্যে থাকে তাহলে শুরুর যে ক্লজটা থাকবে তার ভার্বটা হবে ভি থ্রি, মানে পাস্ট পার্টিসিপল, এবং তার পরের যে ভার্বটা হবে, পরের ক্লজে যে ভার্বটা হবে সেটা হবে ভি টু, মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। যেমন আমরা যদি এক্সাম্পলটা দেখি, হার্ডলি হ্যাড আই লেফট মাই অফিস হোয়েন দ্য ফায়ার ব্রোক আউট। তো দেখেন এটা হার্ডলি হ্যাড আছে, তাহলে আমাদের যে প্রথম যে ক্লজটা আছে এই লেফট, ঠিক আছে, এটা আমাদের কি ভি থ্রি এখানে ব্যবহার করা হয়েছে, ভি, এটা ভার্বের ভি থ্রিতে আছে। আর এখানে যে ব্রোক আউট পরের যে ভার্বটা সেটা আছে ভি টু, আমরা জানি ব্রেক, ব্রক, ব্রোকেন। সো লিস্ট থাকলে আমরা কি করব, যে পরের যে ভার্বটা থাকবে তার আগে আমরা শুড বসাবো, এবং নো সোনার দেন অথবা হার্ডলি হোয়েন এসব থাকলে আমরা প্রথম যে ভার্বটা থাকবে ক্লোজে সেটাকে আমরা ভি থ্রি, এবং পরের ক্লজে যে ভার্বটা থাকবে সেটার আমরা ভি টু, মানে হচ্ছে পাস্ট ফর্ম ইউজ করব। 6 নাম্বার রুলসটা যেটা দেখতেছি যে
এম ব্র্যাকেটের ভিতরে বি থাকলে টেন্স পার্সন অনুযায়ী নাম্বার অনুযায়ী আমাকে এম অথবা ইজ অথবা আর মানে এই অক্সিলারি ভার্ব গুলা ব্যবহার করতে হবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দেখেন নোটটা একটু খেয়াল করেন, আই এর সাথে সবসময় প্রেজেন্ট টেন্সে এম ব্যবহার হবে, এম এর ইউ এর সাথে কি আর, এবং যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গুলো আছে হি শি ইট এইসবের সাথে ইজ ব্যবহার হবে, এবং প্লুরাল যেগুলো আছে সেগুলোর সাথে উই এবং দে সহ যে প্লুরাল গুলো আছে তার সাথে আর ব্যবহার হবে। ঠিক আছে, আর এর পাস্ট টেন্সের ক্ষেত্রে আই এর সাথে কি হবে ওয়াজ, ইউ এর সাথে ওয়ার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি ইট ওয়াজ। ঠিক আছে, আর যে প্লুরাল গুলো আছে দে উই ইত্যাদি তার সাথে ওয়ার বসবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আই থাকলে হ্যাভ বিন, ইউ থাকলে হ্যাভ বিন, হি শি ইট হ্যাজ বিন, উই দে থাকলে হ্যাভ বিন। তার মানে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই আমরা কি ব্যবহার করব, হ্যাজ বিন ব্যবহার করব। তো আমি এক্সাম্পল গুলো দেখি, ইট বি 2 years ago, আচ্ছা এখানে এগো আছে বি, তাহলে কি হবে ওয়াজ হবে, তাই না? আল্লাহ বি এভরিওয়্যার, আচ্ছা এইটা কি, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, তাহলে এখানে কি হয়েছে আল্লাহর সাথে ইজ হয়েছে। ঠিক তেমনি ভাবে আবার নাম্বার পারসন এবং টেন্স অনুযায়ী যে কোনো বি ভার্ব ব্র্যাকেটের ভেতরে আমরা এখন আশা করি বসাতে পারবো, তাই না? রুলসটা আমরা পড়বো, খেয়াল করেন স্লাইডের দিকে। 9 নাম্বার রুলস, 9 নাম্বার রুলসে বলতেছে যে মডাল অক্সিলারি ভার্ব যেগুলো আছে, যেমন মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো আমরা জানি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলা আরো আছে। তো এইসব হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা হবে সেটা সব সময় প্রেজেন্ট ফর্মে কি বসবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর আজকের রুলস, সেটা হচ্ছে মডাল অক্সিলারির পরে মডাল অক্সিলারি ভার্বের পরে যে ভার্বগুলো বসবে সেই ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। ঠিক আছে, দেখেন আমরা যদি 1 নম্বর রুলস দেখি, হি ক্যান, সো এখানে যে ক্যানটা দেখতেছেন, এখানে আপনি যদি স্লাইডে দেখেন ক্যানটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, সো ক্যানের পরে আমরা যে ভার্বটাকে ইউজ করেছি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে এই ডুটা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে এখানে বসেছে। সেম দ্বিতীয়টাতে আই শ্যাল গো টু স্কুল, শ্যালের পর মডাল অক্সিলারি পর ভার্বের কি হয়েছে V1 ফর্ম হয়েছে। মাস্ট মডাল অক্সিলারি 3 নম্বর এক্সাম্পল, এরপরে কাম হয়েছে ইউ মাস্ট কাম হোম। সো ইউ শুড স্টাডি হার্ড, এখানেও স্টাডি কি হয়েছে প্রেজেন্ট ফর্ম, মানে V1 ফর্ম বসেছে। তো আমরা এখান থেকে যেটা বুঝলাম যে মডাল অক্সিলারির পর কোনো বাক্যে যখন কোনো ভার্ব থাকবে অথবা ব্র্যাকেটের ভেতর যদি কোনো ভার্ব দেওয়া থাকে সেই ভার্বটাকে আমরা V1 ফর্মে মানে প্রেজেন্ট ফর্মে বসাবো। ক্লিয়ার? অ্যান্ড দেন 10 নাম্বার যে রুলসটা সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এগুলো যখন হবে কোনো বাক্য সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ইউনিভার্সাল ট্রুথ মানে কি চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে কি অভ্যাসগত কাজ, যেগুলো আমরা অভ্যাস রেগুলার করি এগুলো সব হবে প্রেজেন্ট সবসময় ইনডিফিনিটে। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সো এইটা একটা ইউনিভার্সাল ট্রুথ, তাই না? সো এইটা এবং দেখেন আইস ফ্লোস অন ওয়াটার, সো এই দুইটা বাক্যই হচ্ছে যে চিরন্তন সত্য। সো আমরা আরো এক্সাম্পল আনতে পারি, যেমন মাদার রিসাইট কোরআন ইন এভরি মর্নিং, সো এটা একটা অভ্যাস, তো এটা প্রেজেন্ট ফর্মে আমরা ব্যবহার করেছি। তো আবার কি হতে পারে যে আল্লাহ ইজ ওয়ান, এটাও একটা ইউনিভার্সাল ট্রুথ। ঠিক আছে, সো যেখানে আমরা ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট দেখবো সেই বাক্যগুলো কি হবে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে এটা হচ্ছে এইটা আরেকটা রুলস। 3 নাম্বার আমরা যদি কোনো বাক্য দেখেন এখানে 11 নম্বর স্লাইডে 11 নম্বর রুলসটা খেয়াল করেন, হার্ড, রেদার, লেট, উড বেটার, হ্যাড বেটার, নিড নট, এইটা ডাজ নট, ডিড নট, ডিড নেভার ইত্যাদির পর ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক আছে, তাহলে আমরা কি কি বললাম, হ্যাড, রেদার, লেট, উড বেটার, হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, ডিড নেভার
এই ধরনের শব্দগুলো থাকলে এরপরে যে ভার্বটা হবে সেটা সবসময় কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আমরা যদি এক্সাম্পল দেখি, আই লেট দ্যাম ইউজ মাই শোস। সো এখানে লেট আছে, অ্যান্ড দ্যাটস ওয়াই লেট এর পরে আমরা যে ভার্ব এখানে আমাদের মার্ক করা আছে ইউজ, V1 হয়েছে। আই হ্যাড বেটার গো টু দ্য মার্কেট বাই দিস টাইম। সো এখানে হ্যাড বেটার এর পরে আমরা ভার্বের কি করেছি, রোজ অনুযায়ী V1 ফর্ম বসেছে। আই নিড নট ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে, নিড। সো এইটার পর আমরা এখানে ভার্বের ওয়ান ফর্ম ব্যবহার করেছি। অ্যান্ড দেন আমরা যদি 12 নম্বর রুলস দেখি স্লাইডের, তো এর পর সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সো এইটা রাইট ফর্মস অফ ভার্বের আনাদার রুলস। আমরা মূলত আজকে এই স্লাইডটাতে যেটা দেখতেছি যে কখন কোন সিচুয়েশনে আমরা মূলত ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, V1 ব্যবহার করব। তো এখানে আরেকটা রুলস পেলাম যেখানে আমরা যে টু এর পর যদি কোনো বাক্যে টু থাকে, টু এর পর যে ভার্ব ব্যবহার হবে এটা সবসময় কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে। যেমন টু এর পরে যদি এমন থাকতো যে এরকম ব্রেকেট দেওয়া, তাহলে অবশ্যই আমরা কি করতাম, ব্রেকেটের মাঝখানের ভার্বটাকে কি ভার্ব ব্যবহার করবো, প্রেজেন্ট ফর্ম। ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক, এখানে কিন্তু ইউ নিড টু, ডিড অথবা ইউ নিড টু ডান এসব ব্যবহার হবে না। ঠিক তেমনি ভাবে হি ওয়েন্ট টু দ্য মার্কেট, এরপরে দেখেন একটা ভার্ব আছে এই যে বাই। সো এইটা আমাদের কি করতে হচ্ছে, V1 এ রাখতে হচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে টু এর পর যে ভার্বটা আমরা ব্যবহার করব সেটা আমরা V1 এ ব্যবহার করব। অ্যান্ড 13 নাম্বার স্লাইডে আপনারা যদি রুলসটা দেখেন, সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে, কি বলেছি, উড দ্যাট, তাহলে সাবজেক্টের পর কুড বসাতে হবে। ফার্স্ট কি করতে হবে, কুড বসাতে হবে। এরপর আমরা যে ভার্বটা বসাবো সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে 13 নম্বর রুলসটা অবশ্যই মনে রাখবেন, উড দ্যাট যদি থাকে, উড দ্যাট, ঠিক আছে, তারপর সাবজেক্টের পরে কি বসাতে হবে, খেয়াল করেন উদাহরণে এই যে কুড, তাহলে উড দ্যাট আই কুড। এরপর যে ভার্বটা বসাবেন অবশ্যই ভার্বের V1 বসাতে হবে। উড দ্যাট আই কুড বাই এ টয়োটা কার। ফার্স্ট এক্সাম্পলটা দেখেন, উড দ্যাট আই কুড বি এ রাইটার লাইক হুমায়ুন আহমেদ। তাহলে আমরা এই স্লাইডগুলোতে আমরা যা বুঝলাম যে এই সিচুয়েশন গুলাতে যে মডাল অক্সিলারি হলে এরপরে আমরা ভার্বের V1 ব্যবহার করব, টু যদি থাকে বাক্যে টু এর পরে ভার্ব ব্যবহার করলে V1 ব্যবহার করব। আমরা দেখলাম যে অভ্যাসগত কর্ম আমাদের ইউনিভার্সাল ট্রুথ হলে ওইটা ভার্বটা V1 হবে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট সিম্পল প্রেজেন্ট টেন্স আমাদের লিখতে হবে। হ্যাড, রেদার, লেট, উড বেটার, হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজন্ট অথবা ডিড, নেভার, এইসবের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। আর সেন্টেন্সের শুরুতে লাস্ট যেটা বললাম উড দ্যাট যদি থাকে, তাহলে আমরা এরপরে একটা সাবজেক্টের পরে কুড বসাবো এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। যেমন উড দ্যাট আই কুড বি এ রাইটার, যে এমন যদি হতো যে আমি কি হুমায়ুন আহমেদের মতো একজন লেখক হতে পারতাম, কুড বি এ রাইটার লাইক হুমায়ুন আহমেদ। কোনো সেন্টেন্সে যদি আমরা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড এর কোনো একটা পাই, তাহলে এরপরে আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা অবশ্যই পাস্ট পার্টিসিপলে হবে। আমরা জানি ভার্বের 3টা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর আনাদার ওয়ান ইজ পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আমরা এক্সাম্পল খেয়াল করি, দেখেন এখানে আমি যেগুলা একটু দাগ দিচ্ছি একটু খেয়াল করবেন। হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, এখানে কে আছে, হ্যাজ, অক্সিলারি ভার্ব হ্যাজ আছে, ব্র্যাকেটের ভেতরে যে ভার্বটা আছে অবশ্যই সেটার ভার্ব কি হবে, V3 হবে, পাস্ট পার্টিসিপল হবে। তাহলে হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। উই হ্যাভ, এই যে দেন আনাদার, উই হ্যাভ সিলেক্টেড হিম ক্যাপ্টেন, হ্যাভ এর পরে ভার্বের কি হয়েছে, V3 হয়েছে। তারপর হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হ্যাজ আছে, এরপরে ডু যদি থাকতো, ধরেন কথার কথা ব্র্যাকেটের ভেতরে ডু দেওয়া আছে, তাহলে আপনাকে এটাকে কি করতে হতো, অবশ্যই ডান লিখতে হতো, কারণ হ্যাজ এর পরে ভার্বের 3 হবে। ঠিক তেমনি ভাবে দে হ্যাভ ইটেন রাইস, সো ভার্বের কি হয়েছে, এখানে V3 হয়েছে হ্যাভ এর পরে। সো আশা করি এটা ক্লিয়ার। আমরা 15 নাম্বার রুলসটা যদি দেখি, সেন্টেন্সে ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার এ ধরনের কোনো ওয়ার্ড যদি থাকে, অ্যাডভার্বিয়াল টাইম থাকে, ইন্ডিকেটর থাকে, তাহলে আমাদের পরের ভার্বটা অবশ্যই, বা আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা হচ্ছে আপনার পারফেক্ট হবে, এবং আমাদের এখানে মূলত টেন্সটাই ব্যবহার করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে।
তার মানে আমরা যদি কোনো বাক্যে দেখি যে ইয়েট আছে, জাস্ট আছে, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, খেয়াল করেন এইদিকে, এই যে ইয়েট, জাস্ট, জাস্ট নাও, আমি যেগুলো দাগ দিচ্ছি, রিসেন্টলি, অলরেডি, আর কি আছে, লেটলি, এভার, এই ধরনের কোনো অ্যাডভার্বিয়াল টাইম থাকলে এই টেন্স, এই বাক্যটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, অবশ্যই। তাহলে আমি যদি প্রথম এক্সাম্পলটা দেখি, হি হ্যাজ টেকেন হিজ লাঞ্চ জাস্ট নাও, এখানে জাস্ট নাও দেওয়া আছে বিধায় আমাদের যদি শুধু টেকেন দেয়া থাকতো কথার কথা পরীক্ষায়, বা টেক দেয়া থাকতো বা টুক দেয়া থাকতো, আমাদের কিন্তু এটা কারেক্ট করে হ্যাজ টেকেন লিখতে হতো। কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে কি হবে, সাবজেক্ট প্লাস কি, হ্যাভ অথবা হ্যাজ, আমরা জানি এটা, মনে আছে তো সবার, তাই না? হ্যাভ অথবা কি হয়, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ অথবা হ্যাজ হবে সাবজেক্টের পরে, হ্যাভ অথবা, ও সরি লেখা টাফ, হ্যাজ অথবা হ্যাজ, সরি সরি এটা কি লিখছি, আচ্ছা যাই হোক, প্লাস হচ্ছে বি থ্রি, প্লাস কি বি থ্রি, সো এটা 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 হ্যাজ, ঠিক আছে, এটা হ্যাজ সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, প্লাস হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল। আর এই অ্যাডভার্বিয়াল টাইম ইন্ডিকেটর গুলো থাকলে অবশ্যই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আপনি লিখবেন। তাহলে দে, হ্যাজটা কখন হবে, আমরা জানি যে হ্যাজ ব্যবহার হবে শুধু থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, ঠিক আছে, আদারওয়াইজ সব ক্ষেত্রে হ্যাভ। তাহলে দে হ্যাভ অলরেডি দেওয়া আছে, তাহলে ভার্ব কি হবে, বি থ্রি হবে, কাম, দে হ্যাভ অলরেডি কাম হোম। দেখেন আই হ্যাভ মেট হিম রিসেন্টলি, এখানে হ্যাভ দেওয়া আছে, তাহলে কি হবে, ভার্বের অবশ্যই ভি থ্রি হবে, এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে রিসেন্টলি দেওয়া আছে, তার মানে আমার ফলো করতে হবে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। ওকে, ঠিক আছে, আমরা যদি নেক্সট রুলস এটা দেখি 16 নাম্বারটা, খেয়াল করেন, সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস যদি হয়, তাহলে মডাল অক্সিলারি ভার্ব যেগুলো আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি, এরপর কি হবে, বি হবে এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে কার, ভার্বের। যদি আমরা প্যাসিভ ভয়েস, খেয়াল করেন এইটা হচ্ছে আমরা কমন জিনিস, আমরা জানি প্যাসিভ ভয়েসে থাকলে অবশ্যই কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, তাই না? তাহলে এখানে কি বলেছি যে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে হলে মডাল অক্সিলারি ভার্ব যেগুলা থাকবে সেগুলার পরে আমরা একটা বি অবশ্যই যোগ করতে হবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, যেমন ইট ক্যান বি ডান বাই ইউ, এটা বাক্যটা প্যাসিভে আছে, কেন, যে এখানে সাবজেক্ট কি না, অ্যাক্টিভ না, দেখা যাচ্ছে যে বরং সাবজেক্টের উপর কাজটা এসে মানে দায়টা এসে পড়তেছে, ইট ক্যান বি ডান বাই ইউ, এটা তোমার দ্বারা হতে পারে, মানে এরকম না যে তুমি এটা করো বা তোমার দ্বারা এটা, এরকম না, এটা সাবজেক্টটা ইউটা এখানে কি ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, নট অ্যাক্টিভ, এবং এই জন্য এখানে অক্সিলারি ভার্ব যেটা আছে ক্যানের পরে আমাদেরকে বি ব্যবহার করতে হয়েছে, এবং ভার্ব যেটা আছে ভার্বের ভি থ্রি ব্যবহার করতে হয়েছে। ক্লিয়ার? ওকে, সো দেখেন এরপরে রুলসটা দেখেন, টু বি, হ্যাভিং অথবা গট এইসব থাকলে এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, টু বি, হ্যাভিং, এরপর হচ্ছে গট ইত্যাদি। যেমন হচ্ছে আমি যদি একটা এক্সাম্পল দেখি, দ্য অ্যাসাইনমেন্ট ইজ টু বি কমপ্লিটেড, টু বি আছে, খেয়াল করেন এই যে আমি মার্ক করতেছি যেগুলো টু বি, তাহলে এর পরের ভার্ব কি হবে, অবশ্যই ভি থ্রি হবে, ভি থ্রি মানে কি, পাস্ট পার্টিসিপল, ভি থ্রি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, সো দেখেন এরপরে দ্য থিপ রান অ্যাওয়ে, হ্যাঁ, হ্যাভিং সিন হিম, so the thief ran away having seen him, এখানে having আছে, এরপরে কি হবে তাহলে, ran away having seen him, তারপর ভি থ্রি হবে, সো আমরা বুঝতেছি যে তাহলে হ্যাভিং অথবা টু বি অথবা এই জাতীয় যা আছে গট, যেমন আই গট দ্য সার্টিফিকেটস সেন্ট, এখানে কি হয়েছে, ভি থ্রি হয়ে গেছে বাই দ্য হেডমাস্টার। ওকে, নেক্সট রুলস 18 নাম্বার দেখেন, প্যাসিভ ভয়েসের সময়, আমরা যখন প্যাসিভ ভয়েস করব, এটা আমরা সবাই জানি কমন রুলস, যে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে এবং ভার্বে সবসময় কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। তাহলে ইংলিশ ইজ
স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে ইংলিশে স্পোকেন আমরা বুঝতেছি যে এটা প্যাসিভে আছে, তাহলে অক্সিলারি ভার্বের পরে আমার কি হবে, অবশ্যই V3 হবে। উই আর থট ইংলিশ বাই দ্য ইংলিশ টিচার আর বাই দ্য হেডমাস্টার, যেটাই হোক, তাহলে আর এটা এরপর ভার্বের V3 আছে। থট কেন হলো, কারণ এটা প্যাসিভে আছে, প্যাসিভে থাকলে সব সময় আমাদের যেটা করতে হবে যে অক্সিলারি ভার্বের পরে ভার্বের V3 ব্যবহার করতে হবে, তাই না? তাহলে দেখেন আমি যদি আবার এখানে কি আজকে আমরা এই স্লাইড থেকে বা এই ভিডিও থেকে কি শিখলাম, যে কোন কোন সিচুয়েশনে আমরা V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করব, অথবা কখন পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করব একটা বাক্যে। ফার্স্ট যেটা শিখেছি, কোনো বাক্যে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, যেমন উই হ্যাভ সিলেক্টেড হিম ক্যাপ্টেন, হ্যাভ এই জন্য ভার্বের V3 হয়েছে। হ্যাজ হলে হ্যাজটা হবে কখন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, ভার্বের V3 হবে। এরপরে অন্য সব ক্ষেত্রে হ্যাভ প্লাস V3 হবে। এরপর কি বলেছি, কোনো বাক্যে যদি ইয়েট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার এইসব থাকে, অ্যাডভার্বিয়াল টাইম থাকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্য লিখতে হবে, বা বাক্যটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ অক্সিলারি ভার্ব হবে, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে যদি এরকম কোনো বাক্য থাকে, হি হ্যাজ অথবা হ্যাজ থাকলো না, হি টেক হিজ লাঞ্চ জাস্ট নাও, তাহলে এখানে কি টেক হবে, ইজ ইট কারেক্ট ফর্ম, নো, এটা হবে হি হ্যাজ টেক। কেন, কারণ বাক্যটা অবশ্যই এখানে অ্যাডভার্বিয়াল টাইম জাস্ট নাও থাকাতে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। নেক্সট যেটা আমরা করলাম, যে কোনো প্যাসিভ ভয়েস মডাল অক্সিলারি ভার্ব যদি থাকে, এরপরে কি হবে, বি হবে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ইট ক্যান বি ডান বাই ইউ, another, to be, having, got যদি কোনো বাক্যে থাকে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এন্ড লাস্ট ওয়ান যেটা আমরা বললাম, প্যাসিভ ভয়েসের সময় টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব আনতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যেখানে মার্ক করতেছি যে বর্তমান কালে কোনো কাজ চলছে, হ্যাঁ বর্তমানে কোনো কাজ হচ্ছে, এটা বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এবং আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি করি, ভার্বের সাথে আইএনজি ফর্ম যোগ করি। আর এইটা বোঝার জন্য আমরা কিছু অ্যাডভার্বিয়াল টাইম অনেক সময় বাক্যে দেখে আমরা এটা ফাইন্ড আউট করতে পারি যে রেদার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে নাকি অন্য কোনো টেন্স হবে। যেমন এখানে আমরা দেখতে পারি যে অ্যাডভার্বিয়াল টাইম থাকতে পারে অ্যাট প্রেজেন্ট, নাও, অ্যাট দিস মুভমেন্ট। তো যদি কোনো বাক্যে আমরা দেখি যে অ্যাট প্রেজেন্ট আছে, অথবা নাও আছে, অথবা অ্যাট দ্য মুভমেন্ট আছে, তাহলে বুঝে নিব যে এই বাক্যটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো স্ট্রাকচার কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাবজেক্ট, এরপর হচ্ছে প্লাস আমরা জানি যে এম, অথবা কি হবে ইজ, অক্সিলারি ভার্ব আমাদের যেটা লাগবে এম অথবা ইজ লাগবে, অথবা কি লাগবে, অথবা আর, যে কোনো আমরা একটা অক্সিলারি ভার্ব আনবো, এটা নাম্বার এবং পার্সন অনুযায়ী আমরা জানি। এরপর যেটা করতে হবে প্লাস ভি সাথে হচ্ছে কি আইএনজি। ওকে, সো এটা হচ্ছে ভি প্লাস আইএনজি। এটা কখন দেখেন, এই স্ট্রাকচারটা আমরা কখন ফলো করব, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি, যখন বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন বুঝবো, যে বাক্যটা যখন বর্তমানে চলতেছে কোনো কাজ, অথবা বাক্যে যদি অ্যাট প্রেজেন্ট, নাও অথবা অ্যাট দ্য মুভমেন্ট, এই অ্যাডভার্বিয়াল টাইমগুলো থাকে, এগুলো খেয়াল করবেন, এগুলো অনেক সময় বাক্যে থাকে আমরা বুঝতে পারি না। যেমন আমরা এক্সাম্পলগুলো যে দেখি, হি ইজ ওয়াচিং দ্য টেলিভিশন অ্যাট দিস মুভমেন্ট, দেখেন আপনার এক্সামে আসলে অ্যাট দিস মুভমেন্ট থাকবে, বাট এই ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ করা থাকবে না। ইজ ব্রেকেটে ওয়াচ থাকতে পারে, তো অথবা শুধু ওয়াচ থাকতে পারে, ইজ নাও থাকতে পারে, ধরেন ইজ নাই। তাহলে আপনাকে কি করতে হবে, এই অ্যাট দিস টাইম দেখে বুঝতে হবে যে এই বাক্যটা, অথবা অ্যাট দিস মুভমেন্ট দেখে বুঝতে হবে যে বাক্যটা কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আপনি কি করবেন, সাবজেক্ট এরপরে
যেহেতু হি আছে, হি সাবজেক্ট, এরপর সাহায্যকারী বা থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে কি আসবে, ইজ। এরপর কি করতে হবে দেখেন, এরপর যেটা করতে হবে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তার মানে ওয়াচ আছে, এটা ওয়াচিং হয়ে যাবে। হি ইজ ওয়াচিং দ্য টেলিভিশন। সেম, দে আর প্লেইং ফুটবল। আমরা যদি এখানে নাও ব্যবহার করি, নাও, নাও দে আছে, এরপর যদি ডু দেওয়া থাকতো, ধরেন এই তৃতীয় এক্সাম্পলটা, নাও দে এখানে করে দেওয়া আছে, বাট এরকম না থেকে যদি থাকতে পারতো দে ডু দেয়ার অ্যাসাইনমেন্ট, নাও থাকার জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই জন্য যেটা করতে হতো, দেন দে সেইটা অনুযায়ী সাহায্যকারী ভার্ব, এবং এরপর আমরা কি ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা বাক্যটাকে কারেক্ট করব। সো আশা করি এই রুলসটা আপনারা বুঝেছেন। নেক্সট রুল যদি দেখি আমরা, 20 নম্বর রুলস, যেখানে আমরা বলেছি বাক্যে যদি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু এইসব থাকে, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। খেয়াল রাখবেন এই জিনিসগুলো, ঠিক আছে? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু থাকলে তারপর যে ভার্ব হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমরা যদি এক্সাম্পলগুলো দেখি, আই এম লুকিং ফরওয়ার্ড টু, এখানে গেট থাকতে পারে, আপনার হচ্ছে ব্রেকেটের ভিতর কি থাকতে পারে, গেট, গেট আ জব, গেট আ জব। তাহলে বাক্যটা অবশ্যই ইনকারেক্ট, যেহেতু বাক্যের লুকিং ফরওয়ার্ড আছে, খেয়াল করেন, অথবা লুক ফরওয়ার্ড, এখানে লুকিং ফরওয়ার্ড আছে, আই এম লুকিং ফরওয়ার্ড, সো টু গেটিং, লুকিং ফরওয়ার্ড টু, এটা হবে গেটিং। গেট দেওয়া থাকলেও পরীক্ষায় আপনাকে কারেক্ট করে গেটিং লিখতে হবে। ঠিক তেমনি ভাবে দেখেন, আই ওয়ান্ট শপিং উইথ এ ভিউ টু আছে, এখানে বাই যদি থাকতো পরীক্ষায় এইভাবেই থাকে, দেখা যাচ্ছে বাই আছে, সো আপনাকে কি করতে হবে, আইএনজিটা যুক্ত করে নিতে হবে, বাইং আ শার্ট। কেন? কারণ এখানে উইথ এ ভিউ টু আছে এই বাক্যে। ঠিক তেমনি ভাবে আমরা যদি দেখেন 22 নম্বর রুলস দেখি, খেয়াল করেন, সরি 21 নাম্বার, বাই-এর পর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আমরা যখন দেখবো যে, যেমন হি এক্সপ্রেসড হার ফিলিংস বাই ক্রাইং, হি এক্সপ্রেসড হার ফিলিংস বাই-এর পরে ভার্ব এসেছে, এখানে আমরা ক্রাইং ব্যবহার করছি, বাই ক্রাইং। অ্যানাদার, বাই ডিগিং দ্য ল্যান্ড শি প্ল্যান্টেড ট্রিজ, বাই ডিগিং, বাই-এর পর দেখেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। সো আমরা যেখানে দেখবো যে বাই এরপর ভার্ব আছে, যেমন এখানে যদি দেখা থাকতো বাই ডিগ, তাহলে কি করতাম, আমরা এটা কারেক্ট করে বাই ডিগিং দিতাম। ঠিক তেমনি ভাবে এখানে বাই ক্রাই দেওয়া থাকলে খেয়াল করেন আমরা বাই ক্রাইং দিতাম। এগুলা কিন্তু উল্টাপাল্টা করে পরীক্ষায় এক্সামে আপনার দেওয়া থাকতে পারে। ঠিক সেম 22 নাম্বার রুলসে ফর, অফ, ইন, উইদাউট, উইথ, বিফোর, আফটার ইত্যাদি প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। খেয়াল করেন কি কি বলেছি, খুব ভালো করে এগুলো খেয়াল করবেন, মনে রাখবেন, না হলে এগুলো পরীক্ষায় ভুল করবেন অবশ্যই। দেখেন কি বলেছি, ফর, অফ, ইন, উইদাউট, উইথ, বিফোর, আফটার ইত্যাদি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যেমন আই নেভার বিন ট্রাইড অফ গোয়িং দেয়ার, ট্রাইড অফ গোয়িং দেয়ার। তো এখানে আমরা যদি দেখি অফ প্রিপোজিশনটা ব্যবহার হয়েছে, তারপরে যেহেতু ভার্ব হয়েছে, আমরা অবশ্যই এখানে কি করব, আইএনজি যুক্ত করে দিব। ঠিক তেমনি ভাবে আই কান্ট গো উইদাউট ওয়েটিং, হি কান্ট গো উইদাউট ওয়েটিং ফর মি, উইদাউট এর পর আমরা কি, যেহেতু ভার্ব আছে আইএনজি যুক্ত হবে, এখানে পরীক্ষায় ওয়েট থাকতে পারতো, শি কান্ট গো উইদাউট ওয়েট ফর মি, আমরা কারেক্ট করে কিভাবে লিখবো, ওয়েটিং ফর মি। সো ঠিক তেমনি ভাবে যেহেতু উইথ, বিফোর, আফটার এগুলা যদি থাকে, এদের পুরো ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সো এই রুলসগুলা দেখেন আমাদের প্র্যাকটিস করে করে অবশ্যই মনে রাখতে হবে। দেখেন 23 নাম্বার রুলসে দেখতেছি যে ওয়ার্ডগুলো আছে, মাইন্ড, উড ইউ মাইন্ড, পাস্ট, ওর, কুড নট হেল্প, ক্যান নট হেল্প ইত্যাদি থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। সো প্লিজ এইগুলো আপনারা যদি প্র্যাকটিস না করেন, মনে রাখার চেষ্টা না করেন, এটা কখনোই সম্ভব না, আপনারা এগুলা মানে পরীক্ষায় ভুল করবেন। দেখেন কি কি ওয়ার্ড বলেছি, মাইন্ড, উড ইউ মাইন্ড, পাস্ট, ওর,
কুড নট হেল্প, ক্যান নট হেল্প এইসব থাকলে এরপর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। সো উড ইউ মাইন্ড দেওয়া আছে, দেখেন উড ইউ মাইন্ড। সো উড ইউ মাইন্ড এরপর যে ভার্ব আছে গিভ, আপনার ধরেন পরীক্ষায় গিভ দেওয়া থাকতে পারে, গিভ মি দ্য বুক। সো উড ইউ মাইন্ড এর পর আমরা জানি ভার্বের সাথে আইএনজি যোগ হবে, সো গিভিং হবে। দেখেন আমার কারেক্ট অ্যান্সার দেওয়া আছে। হি ক্যান নট হেল্প, দেখেন ক্যান নট হেল্প আছে, ডু থাকতে পারে পরীক্ষায়, হি ক্যান নট হেল্প ডু দ্য অ্যাসাইনমেন্ট। সো ক্যান নট হেল্প এর পর ভার্বের সাথে আইএনজি হবে, সো ডুইং হবে। আই হোপ এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি যদি আবার করি, দেখেন 19 নম্বরে কি বলেছিলাম ফার্স্টে, যে কখন কখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, ভার্বের আইএনজি ফর্ম হবে ফার্স্ট যখন আমরা দেখব যে বর্তমানে কোনো কাজ চলছে, অথবা বাক্যে অ্যাট প্রেজেন্ট, নাও, অ্যাট দ্যাট, অ্যাট দ্য মোমেন্ট থাকবে, তখন আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে এবং ভার্বের সাথে সাহায্যকারী ভার্বের পর অবশ্যই ভার্বের আইএনজি যুক্ত করতে হবে। এক্সাম্পল হিসেবে আমরা দেখেছি হি ইজ ওয়াচিং দ্য টেলিভিশন অ্যাট দিস মুভমেন্ট, নাও দে আর প্লেইং, দে আর ডুইং। সো নাও অ্যাট দিস মুভমেন্ট এইগুলা বাক্যে থাকা মানে, অ্যাডভার্বিয়াল টাইমগুলো থাকা মানে দিস ইজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যান্ড আমরা আরেকটা একটু আমরা নেক্সট যে রুলস পড়েছিলাম, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু যদি থাকে এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন আই ওয়ান্ট শপিং উইথ এ ভিউ টু বাই, বাই হবে না, ভার্বের সাথে আইএনজি যোগ হবে, বাইং এ শার্ট। তারপর আমরা কি পড়েছিলাম, বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি হয়। যেমন she expressed her feelings by কি ক্রাই, নো, বাই ক্রাইং, বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি যোগ। ফর, ইন, অফ, উইদাউট, উইথ, বিফোর, আফটার ইত্যাদি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। যেমন he can't go উইদাউট আছে, তাহলে কি হবে, ওয়েট, নো, ওয়েটিং ফর মি, she can't go without waiting for me। আমরা আরেকটা লাস্ট যে রুলস পড়েছি সেটা হচ্ছে মাইন্ড, উড ইউ মাইন্ড, পাস্ট, ওট, কুড নট হেল্প, ক্যান নট হেল্প ইত্যাদির পর ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। যেমন উড ইউ মাইন্ড গিভিং মি দ্য বুক, উড ইউ মাইন্ড আছে, তাহলে এরপরে গিভ হবে না, অবশ্যই গিভিং হবে। সো ওভারঅল আচ্ছা, এখানে ওয়াইলের পর ভার্ব থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব, ঠিক আছে। আমরা আরেকটা নিয়ম এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লাইডে, যে ওয়াইল আছে, ওয়াইলের পর যদি কি থাকে, ভার্ব থাকে, ওয়াইলের পর ভার্ব থাকলে রুলসটা ভালো করে খেয়াল করেন। আমরা যদি কোনো বাক্যে ওয়াইল পাই, ওয়াইলের পরে হ্যাঁ ভার্ব থাকলে সেটার সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ওয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তাহলে এই যে অংশটা থাকবে সেটা পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, ঠিক আছে। যেমন এখানে দেখেন এক্সাম্পল গুলা দেখেন, প্রথম এক্সাম্পল, while talking through the zoo I saw a tiger। এখানে while এর পরে যেটা আছে যে ভার্ব দেওয়া আছে, তাহলে এটা কিন্তু ইনকারেক্ট অবস্থায় আছে। while walk হবে না, while walking হবে। while এর পরে আমরা জানি রুলস অনুযায়ী কি হয়, ভার্বের আইএনজি হয়। সো while walking through the zoo I saw a tiger। And দেখেন সেকেন্ড যে রুলসটা পড়লাম, যে while এর পর যদি সাবজেক্ট থাকে, ঠিক আছে, তো আমরা এই বাক্যে দেখতেছি যে while এর পর সাবজেক্ট ইট আছে, তাই না, এই যে ইট, তাহলে while it raining, এখানে যেটা দেওয়া আছে ইনকারেক্ট, ইটের পরে সরাসরি ভার্বের কি হবে না, আইএনজি হবে না, অবশ্যই তখন সাবজেক্ট থাকলে কি আমার অক্সিলারি ভার্ব এনে তারপর আইএনজি যোগ করতে হবে, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে রুলস অনুযায়ী। তাহলে ইটের সাথে কি হবে, ওয়াজ, while it was raining I was watching a movie। তাহলে আমরা এই রুলসটাও ক্লিয়ার হলাম যে ভার্বের আইএনজি যোগ কখন হবে, যে while এর পর যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে সরাসরি কি আইএনজি যোগ করব, কিন্তু while এর পর যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা কি করব, সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সেটার সাথে আইএনজি যোগ করবো, মানে সেই সাবজেক্টের পর আমরা কি ওয়াজ অথবা ওয়ার আনবো। যদি সিঙ্গুলার থাকে তাহলে কি ওয়াজ, আর প্লুরাল থাকলে ওয়ার এনে আমরা আইএনজি যোগ করব। রুলসে আমরা দেখতে পাচ্ছি যে এই 24, 25, 26 এইটা মূলত ইফ কন্ডিশন নিয়ে আলোচনা করেছে। সো আমরা জানি ইফ এর 3টা কন্ডিশন আছে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। সো রাইট ফর্মস অফ ভার্বেও এই আমাদের কন্ডিশন গুলা
আমাদের জানতে হবে। সো আমি এখানে সংক্ষেপে আলোচনা করব, আলাদা কোন একটা ভিডিওতে কন্ডিশনাল সেন্টেন্স গুলো নিয়ে আমি আলোচনা করব ব্রিফলি। সো দেখেন এখানে 24 নাম্বার রুলসে যে আমরা 24 নাম্বার রুলসটাতে কি দেখতেছি যে যদি কোনো বাক্যের প্রথম অংশ ইফ এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট। ভেরি ইজি। তাহলে ইফ যুক্ত ক্লজটি যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বা সিম্পল প্রেজেন্টে হয় তাহলে পরের অংশ ক্লোজের পরের অংশটা কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন আমরা যদি এক্সাম্পলটা দেখি, ইফ ইউ কাম তাহলে আইল গো মানে আই উইল গো। দ্বিতীয় অংশ দেখেন, ইফ ইউ ড্রিঙ্ক মিল্ক, এটা কি টেন্সে আছে? ইফ ইউ ড্রিঙ্ক মিল্ক প্রেজেন্ট, এখানে কি ছিল? ইফ ইউ কাম প্রেজেন্ট, তো পরের অংশ ফিউচার টেন্স হবে। ভেরি ইজি। তাহলে ইফ ইউ ড্রিঙ্ক মিল্ক ইউ উইল বি হেলদি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ফিউচারে ইউজ ব্যবহার করা হয়েছে। ঠিক তেমনি ভাবে 25 নম্বরে হ্যাড অথবা ইফ যুক্ত ক্লজটি যদি প্রথমে পাস্ট ইনডিফিনিট হয় মানে সিম্পল পাস্ট হয় তাহলে পরের যে ক্লজটি হবে সাবজেক্টের পরে উড কুড মাইট বসে এবং ভার্বের কি হয়? প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে দেখেন আমরা 25 নম্বরে যেটা পড়তেছি সেটা হচ্ছে ইফ কন্ডিশনের সেকেন্ড রুলস মানে সেকেন্ড কন্ডিশন যেটাকে বলে যে যদি প্রথম অংশে কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়, প্রথম অংশে বা সিম্পল পাস্ট হয় তাহলে পরের অংশে আমরা উড কুড মাইট ব্যবহার করব সাবজেক্টের পর এবং যে ভার্বটা ব্যবহার করব ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন দেখেন আমরা প্রথম বাক্যটা দেখি, ইফ হি কাম, এটা কি আছে বাক্যটা? ইফ হি কাম, ইফ এর পর সাবজেক্টের পর সরি এখানে কেম, ইফ হি কেম। ওকে, সো ইফ হি কেম মানে পাস্ট ফর্মে আছে, ইফ হি কেম। আমরা কি করেছি দেখেন, আমরা রুলস অনুযায়ী সাবজেক্ট আই ইউজ করেছি, তারপর আমাদের উড অথবা কুড মাইট থেকে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, তো আমরা আই উড ব্যবহার করেছি। এরপর কি ব্যবহার করেছি? V1 গো, আই উড গো টু দ্য মার্কেট। ইফ হি কেম, যদি সে আসতো, আই উড গো টু দ্য মার্কেট, হ্যাঁ আমি মার্কেটে যেতাম। সো ইফ হি কেম, যেহেতু ইফ এর পরে সাবজেক্টের পরে V2 আছে, সো আই উড গো টু দ্য মার্কেট, সাবজেক্টের পরে উড, এরপর হচ্ছে V1, এরপর হচ্ছে বাকি অংশ। দেখেন ইফ আই ওয়ার রিচ, পাস্ট টেন্সে আছে, ইফ আই ওয়ার রিচ এনাফ আই উড হেল্প দ্য পোর। সো সিমিলার, আয়ের পরে উড, এরপর হচ্ছে যে কোনো একটা ভার্বের V1 আমরা ব্যবহার করেছি। সো আমরা যদি ইফ কন্ডিশনের লাস্ট রুলসটা দেখি, দেখেন এখানে যদি আচ্ছা ইফ এর জায়গায় হেডও থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। এখানে কি আছে? হ্যাড অথবা ইফ যুক্ত ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তারপর কি হবে? সাবজেক্টের পর উড হ্যাভ অথবা আমরা মাইট হ্যাভ ব্যবহার করব এবং ভার্ব যেটা থাকবে ভার্বের কি হবে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। বোঝা গেছে এইটা? দেখেন আমরা উদাহরণে যদি দেখি, ইফ হি হ্যাড কাম, ইফ হি, যে এটা কি আছে? সাবজেক্টের পরে হ্যাড আছে, তারপর ভার্বের V3, তাই না? কাম কিং কাম। সো এটা বোঝা যাচ্ছে যে এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে। তো আমার এখানে কি করতে হবে? সাবজেক্টের পর উড হ্যাভ অথবা কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বের V3 আনতে হবে। তো আমরা যেটা করেছি, আই উড হ্যাভ গন টু দ্য মার্কেট। তাহলে ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন টু দ্য মার্কেট। খেয়াল করেন এর পরে উড আনা হয়েছে, উড হ্যাভ এবং ভার্বের V3 করা হয়েছে। সো এইভাবে এগুলো খেয়াল রাখবেন। পরীক্ষায় কিভাবে থাকতে পারে? ইফ হি হ্যাড কাম আই গো দেয়া থাকতে পারে। সো কারেক্ট আনসার কি হবে? আই উড হ্যাভ, এটা আপনাকে আনতে হবে এবং গন করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন এই তিনটা রুলস 24, 25, 26, এটা নিয়ে যদি আমি আবার একটু সংক্ষেপে বলি যে ইফ কন্ডিশন মূলত খেয়াল রাখবেন যে তিনটা এখানে কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশনে প্রথম অংশ যদি সিম্পল প্রেজেন্টে হয় পরের অংশ হবে সিম্পল ফিউচারে, ঠিক আছে? তাহলে ইফ ইউ কাম আই উইল গো। সেকেন্ড, যদি ইফ কন্ডিশনের প্রথম অংশ ইফ যুক্ত ক্লজটি হয় আপনার কি পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টে, তাহলে পরের অংশে আপনার সাবজেক্টের পরে উড অথবা মাইট অ্যাড করতে হবে এবং ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে।
তাহলে ইফ আই ওয়ার রিচ এনাফ আই উড হেল্প দ্য পোর। আমরা থার্ড কন্ডিশনে কি পড়েছি যে ইফ এর পর যদি ইফ এর সাথে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে আমরা পরের অংশে কি করব, সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ ব্যবহার করব। এরপর যে ভার্বটা থাকবে সেই ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল হবে, তাই না? ওকে, যদি এটা হয় তাহলে দেখেন, আর আমরা যদি আমাদের এক্সামে আসে দেখেন প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করে পরের অংশে কিন্তু উল্টাপাল্টা করে দেয়া থাকতে পারে ভার্বের অবস্থা, আপনাদের এটা খেয়াল রাখতে হবে। প্রথম অংশে যদি পাস্ট থাকে ইফের সাথে, তার মানে আপনাকে তো উড আনতে হবে, উড হয়তো দেয়া থাকবে না, আই গো টু দ্য মার্কেট দেয়া থাকতে পারে, সো আপনাকে কি করতে হবে, আই উড গো আনতে হবে। এবং সেম যদি দেখেন পাস্ট পারফেক্টে আছে উড হ্যাভ নাও দেয়া থাকতে পারে, ইফ আই হ্যাঁ ইফ দেখেন এইরকম যদি হয় ইফ ইউ হ্যাড ওয়াকড ফাস্ট কি হতে পারে, ইউ কুড হ্যাভ রিচ দ্য স্টেশন। সো এখানে দেওয়া থাকতে পারে যে ইউ রিচ দ্য স্টেশন। তো আপনাকে কি করতে হবে, বুঝতে হবে যে ও আচ্ছা সাবজেক্টের পরে কি আছে, সাবজেক্টের পরে হেড আছে, ভার্বের ভি3 আছে, পাস্ট পারফেক্টে আছে ইফ কন্ডিশনের সাথে, তাহলে আমাকে অবশ্যই সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বের কি করতে হবে, ভি3 আনতে হবে। সো এই ছিল ইফ ক্লজের 3টা রুলস। আমরা যদি এর পরের রুলসটা খেয়াল করি 27, ব্যতিক্রমগুলো ছাড়া প্রিন্সিপাল ক্লসের ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লসের ভার্ব পাস্ট টেন্স, এবং একটি প্রেজেন্ট হলে অন্যটি প্রেজেন্ট টেন্স হবে। সো আপনাকে এটা খেয়াল রাখতে হবে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে কি হয় যে আপনি দেখতেছেন যে একটা ক্লজ কিসে আছে, প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্সে আছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটাও কি হবে, পাস্ট টেন্সে হবে। ওকে, এবং একটি যদি দেখলেন যে প্রেজেন্ট টেন্স আছে তাহলে অন্যটিও কি হবে, প্রেজেন্ট টেন্স হবে। এটা একটু খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখতে হবে। 27 নম্বর রুলস। তাহলে দেখেন হি ওয়াজ সো ইল দ্যাট হি উড নট গো দ্য স্কুল, তাহলে আমার কি হয়েছে, উড। এখানে আমরা কিন্তু যেহেতু ওয়াজ ছিল এই জন্য এখানে অক্সিলারির আমরা কি ব্যবহার করেছি, পাস্ট ফর্ম ব্যবহার করেছি। দে আন্ডারস্টুড দ্যাট, পাস্ট ফর্মে আছে এখানেও, খেয়াল করেন। তাহলে আমাকে কি করতে হবে, দ্যাট এর পরেও ভার্বের পাস্ট ফর্ম আনতে হবে, হি উড নট কাম। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো দেখেন 28 নাম্বার রুলস দেখেন, অ্যাজ ইফ অ্যাজ দো যদি থাকে তাহলে এরপর কি হবে, ওয়ার আনতে হবে আমাকে। হি স্পিক্স অ্যাজ ইফ, এই যে অ্যাজ ইফ আছে, সো আমাকে কি করতে হবে, সাবজেক্টের পরে ওয়ার আনতে হবে, হি ওয়ার দ্য লিডার। হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার দ্য লিডার। ঠিক তেমনি ভাবে দেখেন অ্যাজ দো আছে, হি অ্যাক্টস অ্যাজ দো হি ওয়ার এ হিরো, হি ওয়ার, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো আনলে আমাকে কি করতে হবে, সাবজেক্টের পর ওয়ার ব্যবহার করতে হবে। সো আমরা যদি আবার দেখি এখানে আমরা যেটা আলোচনা করেছি 3টা ইফ কন্ডিশনাল ছিল, এরপরে আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট ফর্মে হয় সাবঅর্ডিনেট ক্লজ হবে প্রেজেন্টে, প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে হলে সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্স হবে। 28 আমরা কি আলোচনা করেছিলাম, 28 অ্যাজ ইফ অ্যাজ দো যদি থাকে তাহলে কি হবে, অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে আমার সাবজেক্টের পর ওয়ার ব্যবহার করতে হবে, যেমন হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার আ লিডার, আর হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। ওকে, এখানে আমরা শিখবো সিন্স এবং ফর এর ব্যবহার। তো সিন্স এবং ফর এই দুইটা খুবই ইংলিশ গ্রামারে আমাদের এই দুইটি অনেক ব্যবহার করতে হয় এবং আমরা অনেক সময় এটা ভুল করি। দেখো আজকে আমরা এটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রথমত এখানে যেটা বলা হয়েছে যে সিন্স বা ফরের পর সময়ের উল্লেখ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো সিন্স এবং ফর নিয়ে আমরা প্রথম যে আলোচনাটা করব সেটা হচ্ছে সিন্স বা ফর এরপর যদি সময়ের উল্লেখ থাকে তাহলে বুঝে নিতে হবে যে সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো 29 নাম্বার, আমরা স্লাইডের 29 নাম্বার রুলসটা পড়তেছি, ঠিক আছে? আবারও বলতেছি সিন্স বা ফর এর পর যদি সময়ের উল্লেখ থাকে, দেখো আমি মার্ক করে দিয়েছি, কি বলেছি, সময়ের উল্লেখ, তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি মনে আছে? সাবজেক্টের পরে কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন, তাই না? হ্যাভ অথবা হ্যাজ বিন। এরপর হচ্ছে
ভার্বের সাথে অবশ্যই আই এন জি যুক্ত থাকবে, কিন্তু এখানে সিন্স এবং ফরের ব্যবহার হবে কখন? যদি নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে কাজটি এখনো চলতেছে, মানে পয়েন্ট অফ টাইম বুঝাই, তাহলে সেক্ষেত্রে আমরা সিন্স বুঝাবো, মানে কখন থেকে শুরু হয়েছে। কেমন? যেমন আমি বললাম যে সকাল থেকে শুরু হয়েছে, অথবা আহ 2024 সাল থেকে চলতেছে, এরকম পয়েন্ট অফ টাইম বোঝালে সেখানে সিন্স হবে। কিন্তু এটা না হয় যদি পিরিয়ড অফ টাইম বোঝায়, সময়কাল, সেখানে ফর ব্যবহার করা হবে। যেমন কতক্ষণ যাবত, 2 দিন যাবত, 2 ঘন্টা যাবত, 10 মিনিট যাবত। যে পিরিয়ড অফ টাইম মানে সময়ের পরিমাণ বোঝালে সেখানে ফর হবে। যেমন আমরা যদি এক্সাম্পল গুলা দেখি, দেখো প্রথম এক্সাম্পল গুলা এখানে দেখো, যেখানে আমি টিক দিয়েছি যে he has been doing my work since the morning. দেখো সিন্স এর পর কিন্তু সময়ের উল্লেখ আছে, এই যে সময়ের উল্লেখ, এই জন্য এটা হয়ে গেছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পরীক্ষায় যদি এইখানে হ্যাজ বিন না থেকে শুধু হ্যাজ থাকতো, হি হ্যাজ ডুইং অথবা হি ইজ ডুইং অন্য কিছু থাকতো, যেহেতু সিন্স এর পর আমাদের সময়ের উল্লেখ আছে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এটা অবশ্যই কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি যুগ, আর পয়েন্ট অফ টাইম হলে সিন্স, পিরিয়ড অফ টাইম হলে ফর। যেহেতু এখানে কখন থেকে, মর্নিং সকাল থেকে, তাহলে সিন্স, তাই না? হি হ্যাজ বিন ওয়ার্ক, হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স দ্য মর্নিং। আমরা যদি নেক্সট এক্সাম্পলটা দেখি, এই যে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। আচ্ছা, এখানে ফর এর পরে কি আছে? টাইমের উল্লেখ আছে, তাহলে এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এবং আমরা কিভাবে বুঝবো যে এখানে ফর হবে? এখানে পিরিয়ড অফ টাইম আছে, সময়কাল, হ্যাঁ, কতক্ষণ যাবত হচ্ছে, এই জন্য এখানে কি হয়েছে? যে ফর হয়েছে। এটা কি ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম? যে নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে কখন থেকে কাজটা শুরু হয়েছে সেটা বোঝালে সিন্স, পয়েন্ট অফ টাইম, আর সময়কাল কতক্ষণ যাবত সেটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। যেমন আরো কিছু যদি আমরা এক্সাম্পল দেখি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, সকাল থেকে, এটা কি পয়েন্ট অফ টাইম না পিরিয়ড অফ টাইম? অবশ্যই এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, সকাল থেকে কাজটা চলতেছে। তো তাহলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যেহেতু কাজটা শুরু হয়েছে অতীতে, এখনো চলছে, এবং সেই হিসেবে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা যদি এক্সাম্পলটা দেখি, ইট হ্যাজ বিন রেইনিং, এই যে সিন্স এর পর কি আছে? সময়ের উল্লেখ আছে, মর্নিং, এই জন্য এটা কি হয়েছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। হি হ্যাজ বিন রেইনিং, এখানে অন্য যেটাই থাক, হি হ্যাজ থাকুক শুধু, হি ইজ রেইনিং থাকুক, সরি ইট ইজ রেইনিং থাকুক, অথবা ইট হ্যাজ বিন না থেকে শুধু ইট হ্যাজ থাকুক, আমাদের এইটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারে লিখতে হবে, ঠিক আছে? আর 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, এটা কি? এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, 2 ঘন্টা। এই যে ফর এর পরে কি আছে? এখানে সময় আছে। সো আমার আগের অংশ কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আশা করি এটা আর ভুল হবে না। এরপর আমরা যদি দেখি যে সিন্সের আরো ব্যবহার আছে, কেমন? সেটা কি? যে 30 নম্বরে যে রুলসটা আমরা যদি দেখি এখানে, যে দুটি ক্লজকে যুক্ত করার জন্য যদি কনজাংশন হিসেবে সিন্স ব্যবহার হয়, তখন আমাদেরকে খেয়াল করতে হবে যে সিন্সের পূর্ববর্তী মানে আগের যে ক্লজ, সেটির ভার্ব যদি প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, তাহলে সিন্সের পরবর্তী ক্লজের ভার্বটি কি হবে? সিম্পল পাস্ট টেন্সে হবে। তার মানে সিন্সের আমরা কি বুঝলাম? সিন্সের আগে কি? সিন্সের আগে যদি প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সিন্সের পরের যে ক্লজ হবে সেটি হবে সিম্পল পাস্ট টেন্স, ঠিক আছে? আবার এখানে দেখো অন্যদিকে সিন্সের আগের যে ক্লজ সেইটা যদি হয় পাস্ট, সিম্পল পাস্ট, তাহলে তার পরের যে ক্লজটা আছে, পরের ক্লজ, সেটার ভার্ব হবে পাস্ট পারফেক্ট, মানে পারফেক্ট হবে, মানে পারফেক্ট টেন্সে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? সিন্সের আগে যদি সিম্পল পাস্ট থাকে, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। আর এর আগে কি দেখেছিলাম? সিন্সের সিন্সের সিন্সের
আগে যদি প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট হয় তাহলে এর পরের অংশ হবে সিম্পল পাস্টে, ঠিক আছে? তো আমরা এক্সাম্পল গুলা দেখি। ইট হ্যাজ বিন লং সিন্স। ইট হ্যাজ বিন, দেখেন প্রথম অংশে কি আছে, ইট হ্যাজ বিন। সো এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্টে আছে তাহলে পরের অংশটা কি হবে, এই যে আই স হিম লাস্ট। আই স হিম লাস্ট মানে সিম্পল পাস্টে হয়েছে, তাই না? মাঝখানে কি আছে, সিন্স, এটা দুইটা ক্লজকে এক করেছে। আবার দেখেন ইট ওয়াজ সো লং এগো, প্রথমেই পাস্ট আছে, টেন্সটা কিসে আছে, সিম্পল পাস্টে আছে, এবং সিন্সের তাহলে পরের অংশ কি হবে, দে হ্যাড কাম টু মাই প্লেস, দে হ্যাড কাম টু মাই প্লেস, V3 হয়েছে, ঠিক আছে? এটা কি ক্লিয়ার? সিন্স যদি ক্লজকে যুক্ত করে, আমরা কি বলেছি, প্রথম অংশ যদি প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয় পরেরটা হবে সিম্পল পাস্ট। প্রথমে যদি সিম্পল পাস্ট থাকে তাহলে পরের অংশ কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে। ওকে, সো আমরা এখানে এখন দেখবো 31 নম্বরে হোয়েন এবং আফটার। এই হোয়েন এবং আফটার একটি যদি একটি ক্লোজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে অন্যটি অবশ্যই ফিউচার সিম্পল টেন্স হবে। এই হোয়েন এবং আফটার এর একটি ক্লজ, হোয়েন এবং আফটার আছে, তাদের একটি ক্লজ যদি কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় তাহলে অবশ্যই কি হবে, অন্যটি ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচারে হবে, ঠিক আছে? খেয়াল করেন কি বলেছি, হোয়েন আফটার যুক্ত একটা বাক্য যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় প্রথম অংশ, পরের অংশ হবে সিম্পল ফিউচার টেন্স। যেমন দেখেন, আই শ্যাল সি ইউ, প্রথমে কি আছে, সিম্পল ফিউচার, এই যে আফটার ব্যবহার করেছি, তাহলে আফটার আই হ্যাভ রিটার্নড ফ্রম মাই ভেকেশন, আফটার রিটার্ন, এই যে এখানে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা এটা কি করেছি, ব্যবহার করেছি। 32 নাম্বার রুলস আমরা যদি দেখি, আফটার, আফটার এর পরে এবং বিফোর এর আগের ক্লজটি কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং অন্য ক্লজটি হবে সিম্পল ইনডিফিনিট টেন্সে। তাহলে এখন যদি আফটার আর বিফোর থাকে, দেখেন এই এক্সাম্পলটা দেখেন, যেমন বিফোর আমরা ব্যবহার করেছি, বিফোর এর পরের অংশ কি হবে, অবশ্যই বিফোর মানে আগে, তার মানে বিফোর এর আগের অংশ হবে পাস্ট পারফেক্ট, এবং পরের অংশ হবে সিম্পল পাস্ট। আফটার মানে হচ্ছে পরে, সো আফটার এর পরের অংশ হবে কি, পাস্ট পারফেক্ট টেন্স, এবং আগের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আমরা জানি বিফোর আর আফটার মূলত ব্যবহৃত হয় পাস্ট পারফেক্ট টেন্স, আর পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে অতীতের দুইটা কাজ সংগঠিত হওয়া বোঝায়, এবং এই দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে সংগঠিত হয়েছিল সেইটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। এবং এইখানে আমরা দুইটা বিফোর এবং আফটারে ব্যবহার করি। বিফোর মানে, বিফোর মানে হচ্ছে আগে, তার মানে দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট, এই জন্য বিফোর এর আগে হবে পাস্ট পারফেক্ট, পরে হবে সিম্পল কি, পাস্ট। আর আফটার মানে পরে, সেই জন্য আফটার এর পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং আগের অংশ হবে সিম্পল পাস্ট।